শীতের সকালে কম্বল নিয়ে ঘুমানোর মজাই আলাদা। কিন্তু তার ভিতরে যদি একটা বউ থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। কিন্তু আফসোস, আমার কপালে বউ নাই। হঠাৎ করে আব্বু কোথা থেকে জেনে এসে আমার সাধের ঘুমের 12টা বাজাতে আসলো। কিন্তু সাব্বির, এখনো শুয়ে আছিস? কলেজে যাওয়া লাগবে না? না না না, আমার এই সাধের কম্বল ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। কেমন লাগে আপনারাই বলেন? এই সাধের কম্বল ছেড়ে কি উঠতে মন চায়? সাব্বির, কলেজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠ, যা গোসল দিয়ে তারপরে কলেজে যা। হয় এমনিতে শীতটা কুর করে ঠান্ডা আমাকে ঘায়ল করে দিচ্ছে, তারপর আবার বলতেছে যে গোসল দেয়া কলেজে যা। কিরে, উঠবি না? পানি নিয়ে আসমো। না, আর মনে হয় কম্বলের তলে থাকা যাবে না। এবার কম্বল ছেড়ে উঠলাম, কিন্তু উঠেই দেখি শীত কাকু তার করে ঠান্ডায় আমাকে ঘায়ল করে দিচ্ছে। আমার কম্বল আমাকে ডাকছে, আমি আবার দৌড় মারে কম্বলের তলে ঢুকলাম। তখনই পাশের রুম থেকে বাবা বলতে লাগলো, কিরে সাব্বির, উঠছস? না, মনে হয় আর কম্বলের সাথে রিলেশনটা রাখা সম্ভব না। কম্বলটা ছেড়ে উঠলাম, পিঠে শীতের কাপড় চোপড় পরে হাঁটতে লাগলাম। রাস্তায় এখন অনেক কুয়াশা, ভাবলাম অনেকদিন গান গাই না, খালি করে আজকে একটা গান গাই। ও তুমি দিও না গো বাসর ঘরের বাতি লিবাইয়া, আমি অন্ধকারে খাট দেখি না করবো কেমনে। কিরে, কোন হারাম দেয় রে? সকালবেলা এই বিচ্ছিরি গানটা গাইতেছস? আয়, তোকে আমি বাসর ঘর দেখাচ্ছি, আয়। আমি দিলাম এক দৌড়, সকালবেলা মার খাওয়ার ইচ্ছা নেই। দৌড়াতে দৌড়াতে কার সাথে যেন ধাক্কায় গেলাম। কে জানি আমার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। নিচে তাকিয়ে দেখলাম সুন্দর একটা মেয়ে। আমি আবার ভাবসাব তুমি বললাম, দেখে চলতে পারেন না? ধাক্কা তুমি দিছো আর দোষ আমায় দিচ্ছ? আমি ওখান থেকে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজে গিয়ে দেখি কেউই আসে নাই, কারণ 10টায় ক্লাস আর এখনো 9টা বাজতে অনেক দেরি। আমি গিয়ে এক কোনায় বসে রাখলাম আমার দিয়ে হারামি বন্ধুর জন্য। একটার নাম তামিম আর একটার নাম নীরব। কিছুক্ষণ পরে ওরা দুজন চলে আসলো। কিরে, আজ এত সকালে চলে আসছিস? সেটা তো আমারও কথা। যা বাবা, আমি আবার কবে লেট করে আসি? হয়েছে, আর বলতে হবে না। একদিনও 10 আগে আসতে পারিস না তুই? আজ তো আসছি। আজ তো আমাদের ক্লাসে নতুন ম্যাডাম আসছে, জানিস? আমি জানি, আর এটাও জানি ম্যাডাম অবিবাহিত। দেখতে নাকি খুব সুন্দরী। তাতে কি হয়েছে? তাকে কি বিয়ে করবি নাকি? পছন্দ হলে লাইন মারার চেষ্টা করো। দূর যা তুই, দেখিস তোর নানির খালি ঘর করে দিব। চুপ কর শালা, কিছু হবে না। হয় তোরে কইছে, সিনিয়র মেয়েগুলো এমনিতেই পাকা বেশি থাকে, রাগই থাকে, বলতে গেলে পারমাণবিক বোমা। হয়, তোরে কইছি সিনিয়রগুলা হ্যাপি রোমান্টিক তাই। আহা, একটা পাইলে চিন্তা নেই। এই, আমি নীরব দিনে পছন্দ হলে পটাতে চেষ্টা করব, যার কপালে রাখা। তোরা পটা, আমি নাই ম্যাট খাওয়ার জন্য। তারপর সবাই আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। দেখতে দেখতে 10টা বেজে গেল। ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখলাম যে প্রিন্সিপাল স্যারের সাথে আরেকটা মেয়ে আসলো। মেয়েটির দিকে তাকে আমি তো অবাক, কারণ এই মেয়েটির সকালে সেই মেয়েটিয়া। তাহলে এটা কি আমাদের ম্যাডাম? তখনই আমরা সবাই উঠে দাঁড়ালাম। আর তখন প্রিন্সিপাল স্যার আমাদের বলল, বসে করো সবাই। সবাই তখন বসে বলল। আর তখন প্রিন্সিপাল স্যার বলল, শোনো, তোমাদের আগের স্যার চলে যাওয়ায় নতুন ম্যাডাম নিয়ে আসছি। এখন থেকে তোমাদের প্রথম ক্লাস নেবে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে। আমি যাচ্ছি তাহলে, সময় নষ্ট না করে তোমরা ক্লাস করো। এই বলে প্রিন্সিপাল স্যার চলে গেল। আর তখন আমি আস্তে করে বলতে লাগলো। এত সুন্দর ম্যাডাম ক্লাসে থাকলে কি পড়ার মধ্যে মন থাকবে? তখন নীরব বলে উঠলো, তাইলে কই থাকবে তোর মন? ম্যাডামের দিকে। তখন আমি বললাম, ওই চুপ করতো। তখন আমি ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই ম্যাডাম একটা চোখ টিপ মারলো আমায়। আমি তো পুরাই ব্যাককেল হয়ে গেছি ম্যাডামের কাণ্ড দেখে। আমি মনে মনে বলতে লাগলাম, লুচ্চা ম্যাডাম কোথাকার, ক্লাসে এসে সাবজেক্ট টিচিং করতে আসে, মান সম্মান শেষ। আমি তো তাকে চিনি না, তাইলে কেন কেন এমন করলো? দাঁড়া, আমিও কম শয়তান না, দেখাচ্ছি মজা। তখন আমি ম্যাডামকে ডাইরেক্ট ঠোঁটে কিস দেখালাম। ম্যাডাম তো আমার দিকে হা করে তাকিয়ে আছে, হয়তো এটা আশা করিনি। তখন আমি মনে মনে বললাম, ইয়াহু দিচ্ছি, এখন দেখি কি করে। কিছু বললে আমিও ছাড়বো না, ছাত্র ইপটিজিং করার মামলা করবো। পাশে তাকিয়ে দেখি দুইয়ের আমি কথা বলছে, নিচের দিকে তাকিয়ে এবং ফিস করে। লক্ষ্য করিনি এবং ক্লাসের কেউ দেখেনি। তখন দেখলাম ম্যাডাম লজ্জা মাখা চোখে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি এবারও অবাক হলাম, বুঝলাম না কি হলো। এই আপনারা জানলে বলে দিয়েন তো কমেন্টে। তখনই ম্যাডাম সবার উদ্দেশ্যে বলল, তুমি তো নতুন, চলো আগে সবার সাথে পরিচয় হয়ে নেই, তারপর না হয় ক্লাস করা যাবে। আমার নাম সাবিরা ইসলাম নয়না। এখন প্রথম ছেলেদের দিক থেকে বলা শুরু করো, একে একে নাম।
তখন সবাই একে একে তার সবার নাম বলতে লাগলো। এক পর্যায়ে আমার নাম বলার পালা এলো। তখন আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনার নাম আর আমার নাম প্রায় একই, আমার নাম সাব্বির ইসলাম। তখন ম্যাডাম একটু মুচকি এসে বলল বসে পড়তে। তখন বাকি সবাই পরিচয় দিল। তখন ম্যাডাম বলল, এখন সবাই বই বের করো তো। তখন সবাই বই বের করলো। তখন ম্যাডাম কিছু পড়ার জন্য দিল সবাইকে। সবাই পড়তে লাগলো, আর আমি আমার মতো করে বইয়ের ছবিগুলো দেখছি। কি করব, পড়তে তো আর ভালো লাগে না, তাই বইতে কি ছবি দিচ্ছে এইসব দেখছি। শুধু তাই না, খবরের কাগজ আনলো, আমি শুধু ওই কাগজের পেপারগুলো মানে ফটোগুলো দেখে কাগজটা রেখে দিই, এতে আমার পড়া হয়ে যায়। 15 মিনিট পর ম্যাডাম হঠাৎ করে বলে উঠলো। সবাই পড়া বন্ধ করো, বই বন্ধ করো, আর সাব্বির তুমি দাঁড়াও আগে। তখন আমি তো অবাক হয়ে গেলাম। আমি দাঁড়িয়ে বললাম, জি ম্যাডাম বলুন। ম্যাডামকে দেখলাম, ম্যাডাম রেগে গেল। তখন ম্যাডাম বলল, এখন যেটা পড়তে দিয়েছি সেটা বলো। আমি মনে মনে লেহালুয়া কাম সারছে, এখন কি করব? তখন ম্যাডাম আবার বলল। কি হলো বলো। তখন আমি নিরীহ শিশুর মতো বললাম, পারি না ম্যাডাম, পড়ি না আমি। তখন ম্যাডাম লাঠি নিয়ে এসে বলল, কেন পড়া হয়নি? আমি দেখছিলাম কি ছবি দিচ্ছে বইয়ের মাঝে, তাই পড়তে পারি নাই। তখন আমার দুই হারামি বন্ধু ফিক করে হেসে দিল। তখন ম্যাডাম বলল, হাত দাও, এর শাস্তি দিব আমি। দিয়েছি কি আর এমনি করছি কি? কেয়ার করার সামনে হাত দুটি বাড়িয়ে দিলাম। আর তখন ম্যাডাম দজ্জাল রিনা খানের মতো মারতে লাগলো, হাতে 6টা বাড়ি দিল। আর তখন কানের কাছে এসে বলতে লাগলো। সকালে আপু বলার শাস্তি দিলাম। আমি তো অবাক শুনে, রাগ করে লাভ নেই, পড়া পারি নাই তাই তো মার দিছে, যদি পড়া পারতাম তাহলে তো আর মার দিতে পারতো না। তারপর ম্যাডাম চলে গেল। তার জায়গায় গিয়ে আর কিছু ছাত্রদের পড়া জিজ্ঞেস করলো, তারা সবাই পারলো। তারপর ম্যাডাম আগামীকালের বড় একটা পড়া দিয়ে চলে গেল। তারপর সব ক্লাস শেষ করে কলেজ ছুটি হওয়ার পরে বের হলাম। হাতটা এখনও লাল হয়ে আছে, তা দেখে নীরব বলল। আরও দেখ, পড়া রেখে বইয়ের ছবি। এই বলে হাসতে লাগলো সাথে তানিম। তখন তানিম বলল। এর সাথে এটাই হওয়ার দরকার ছিল। তখন আমার অনেক রাগ উঠলো, এমনিতেই ম্যাডাম মাইর দিছে, হাতে ব্যথা, তারপর আবার হারামি দুইটা মজা করছে, ধরে দিলাম হারামি দুইটাকে মাইর। সব রাগ মিটিয়ে নিলাম, ম্যাডামের উপর যত রাগ ছিল সব ওদের উপর মিটালাম। হারামি দুইটা ন্যাকামি করতে করতে বলল, তুই মারতে পারলি আমারে এমন করে? তোর লাগে কথা নাই। এই বলে চলে যেতে লাগলো। তখন আমি দৌড়ে গিয়ে দুইটার গলা ধরে বললাম, কিরে কই যাস, আমায় রাইখা? যা, তোর লাগে কথা নাই। যা। আরে হাত ব্যথা ছিল, তাই তোদের মাইরে তো হাতটা ঠিক করলাম, এটা তোরা না বুঝলে আর কে বুঝবে? তাই না? হিরো, শুরু কর। এই বলে হারামিরা আমায় দিল উল্টো মাইট আর বলল, সদ্য হয়ে গেছে। তোর দুইটার নানির খালি কর। হয়, বইতে থাক। এখন আয় দোস্ত, পুস্তকে আস। আমি যাবো না, তোরা আমারে মারছিস। আরে আয় তো। এই বলে টেনে নিয়ে গেল। পিছনে তাকিয়ে দিয়ে ম্যাডাম মিটমিট করে হাসছে। বজ্জাত ম্যাডামকে দেখেই আমার কিছুটা রাগ হলো। আমি মনে মনে, শয়তান ফাজিল ইতর বজ্জাত ম্যাডাম শীতের দিন আমার মতো নিরীহ বাচ্চাকে কি মাইটটাই না দিল, একটা না দুইটা না পুরো 6টা বাড়ি দিল হাতে। দজ্জাল রিনা খান ম্যাডাম কোথাকার। ইস, আমার করা করা হাড্ডি গুড্ডি এখনও কানতে আছে। তোর অভিশাপ দিলাম, তোর পোলাপাইন ন্যাংটা হয়ে জন্মাবে, এটা আমি সাব্বির অভিশাপ দিলাম। এদিকে নীরব আর তানিম একটা ফুচকার দোকানে নিয়ে গেল আমাকে, আর আমায় বলল, নীরব, বল 3 প্লেট দিতে, আগে ফুচকা, তারপর দেখি আর কয়টা প্লেট খাওয়া যায়। ঠিক আছে, আর চিন্তা কিছু নাই, সাব্বির তো আছে। আমি কিছুটা অবাক হলাম। আর এই চিন্তা এই কারণেই করছি, কারণ আর সব বাস আমায় দিবে, সব টাকা আমাকে দিতে হবে, এই জন্য আগে কেটে পড়তে হবে, নয়তো আজ পকেট ফাঁকা করবে। তখন আমি বললাম, ওরে বাবা দোস্ত, পেটটা যেন কেমন করছে, তোরা খেয়ে বাসায় যা, আমিও যাচ্ছি। হালা ঢং করার আর জায়গা পাস না, চুপচাপ বসে থাক। এখন বাসায় গেলে তোর টুনটুনি থাকতো না, এই বলে দিলাম। আলা চুপ কর। এখন বাহানা দেওয়া হচ্ছে, তাই না? কোনো কাজ হবে না, আজ বিল সব তুই দিবি সাব্বির। আমার লগে তো টাকা নাই, বাসায় সব। সমস্যা নেই, কোনো চিন্তা করিস না, তোর লগে কোটি টাকার সম্পদও আছে। আমি অবাক হয়ে বললাম, বলিস কি, এত টাকার সম্পদ আমার লগে আছে? কই আছে? ওই তো, তোর একটা কিডনি লাখ টাকার সম্পদ, আর বিচি কোটি টাকার সম্পদ। নাউজুবিল্লাহ, খারামি, আমার কিডনি আর বিচি বিক্রি করে ফুসতে খাবি শালা? তোকে দুইটার নানিরে খালি কর। তোর নানির এই খালি ঘর হলা, আজ পর্যন্ত কিছু খেতে পারি নাই তোর থেকে, আজ পাইছি।
যা বিক্রি করতে পারি বিক্রি করে খাবো। চল আগে হাসপাতাল থেকে বিক্রি করে টাকা নিয়ে আসি। এই বলে আমার হাতে পায়ে ধরলো এবং আমাকে নিয়ে যেতে লাগলো। তখনই আমি বললাম, তোরা বন্ধু না শয়তানের নানা, আল্লাহই জানে। তখনই আমি বললাম, আমি বিল দিব, থাক সাইরা দে, যত খুশি খা। এটা শুনে খুশিতে ঠাস করে দুইটাই আমাকে ছেড়ে দিল আর আমি মাটিতে পড়ে গেলাম। তখনই ম্যাডাম কই থেকে জানি এসে বলল। স্টুপিড কোথাকার, এইভাবে কেউ ফেলে দেয় কাউকে? নীরব আর তানিম ভয়ে চুপ করে রইল। তখনই ম্যাডাম আমাকে টেনে তুলতে তুলতে বলল, তোমার কোথাও লাগে নাই তো? না, লাগে নাই। আচ্ছা কি হয়েছে, তোমাকে এমন করে ফেলে দিল? কিছু না, শয়তানি করছিলাম আমরা। ও আচ্ছা, এই কথা। এই কথা। চলো আজ তোমাদের ফ্রি ফুচকা খাওয়াবো আমি। ফ্রি হলে আমি আবার ছাড়ি না, তাই হারামি দুইটাকে বলে দিলাম চোখের ভাষায় কিছু একটা বলতে। তখন নীরব বলল, কিন্তু কেন ম্যাডাম, ফ্রিতে খাওয়াবেন কেন? আর আমি একজনকে অনেক দিন খুঁজছিলাম, অবশেষে তাকে পেয়ে গিয়েছি, সেই খুশিতে।